প্রথম দিনের যাত্রা শেষে পৌঁছে গিয়েছিলাম বালাসোরে, আর আজ শুরু হচ্ছে সেই সফরের দ্বিতীয় দিন। আজ ঘুরে দেখব বালাসোরের এমন কিছু জায়গা যেগুলোর জন্য এই জেলাকে আলাদা করে মনে রাখা যায়। কোথাও প্রকৃতির শান্ত সৌন্দর্য, কোথাও পাহাড় আর ঝর্ণার মিলন। পথে থাকবে আরও নতুন কিছু অভিজ্ঞতা। আজও সঙ্গী আমার প্রিয় বাইক, নতুন রাস্তা, নতুন লোকেশন আর অজানা কিছু মুহূর্ত নিয়েই শুরু হচ্ছে আজকের যাত্রা। তাহলে শুরু করা যাক বালাসোর বাইক ট্রিপের দ্বিতীয় দিনের সফর। গুড মর্নিং চাঁদিপুর বালাসোর থেকে। এখনও পর্যন্ত আমরা চাঁদিপুরে আছি। এখন সকাল 7:45 বাজে। তো রেডি হচ্ছি যে এবার এখান থেকে বেরোবো। তো সময়টা অনেক হয়ে গেছে, ওরা সানটান করছে, আমার হয়ে গেছে সব কিছু। আর এখানে বেশি কিছু করার নেই। বিচ আমাদের দেখা হয়ে গেছে, টান্নও দেখে নিয়েছি আর মর্নিংও দেখে নিলাম। না সানসেট দেখতে পারলাম, না সানরাইজ দেখতে পারলাম। এখান থেকে সোজা যাবো জগন্নাথ টেম্পল, তারপরে ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। আর আমাদের ব্রেকফাস্টটা সেটা বাইরে কোথাও গিয়ে করে নেবো। এখন বাজে সকাল 7:45। ট্রিপ মিটারটা জিরো করে নিলাম আর হোটেল থেকে সবাই বেরোলাম। আজকে প্রথম আমাদের ডেস্টিনেশন হবে ইমামি জগন্নাথ টেম্পল, কারণ ওটা কালকে সন্ধ্যাবেলা মিস হয়ে গেছে। সন্ধ্যের পর ওই মন্দিরে যে আলোটা জ্বলে ওঠে সেইটা হয়তো মিস করলাম, কিন্তু ভগবানের দর্শনটা তো করেই যেতে পারি। উড়িষ্যায় এসছি আর জগন্নাথ দেবের দর্শন করবো না, সেটা কেমন একটা লাগে। তাই জন্য ডিসাইড করলাম যে না, যাই হয়ে যাক, দেরি হলেও হবে, আমরা জগন্নাথ দেবের দর্শনটা করেই তারপরে যাব। এখানে যদি এমনি কেউ ট্রেনে বা বাসে আসে তাহলে কিন্তু এখানে অটো বুক করে আরামে ঘোরা যায়। আমরা বাইক নিয়ে আসি, আমাদের নিজেদের বাইক আছে, তাই আমরা বাইকে ঘুরছি। সকাল থেকেই গুমোট হয়ে আছে, না রোদ না বৃষ্টি, মেঘলা। আরও বেশি গরম লাগছে সেই কারণে। আর এইখানে গরমটা, সমুদ্রের পাড়ে গরমটা একটু প্যাচপ্যাচিয়া গরম হয়। এখান থেকে ইমামি জগন্নাথ দেবের টেম্পলটা মোটামুটি 25 কিলোমিটার দূরে। যেতে সময় লাগবে 40 মিনিট থেকে 1 ঘন্টার মতন, ডিপেন্ডিং অন দ্য রোড। আর এই টাইমটা সকালে মানুষজন সবাই উঠে গেছে ঘুম থেকে, তো সেই হিসাবে একটু রাস্তাঘাটে জ্যাম হতে পারে। আমরা শিডিউল থেকে অলমোস্ট 40-50 মিনিট লেটে আছি। এখানে অনেকগুলো জায়গার নাম দেখলাম, কিন্তু একটাই মাথায় ঢুকলো, কলকাতা 247 কিলোমিটার। আমাদের আরও বেশি লাগবে, কারণ আমরা অনেকগুলো জায়গা ঘুরে যাব। মনে হচ্ছে বালাসোর টাউনের মধ্যে ঢুকেছি, কারণ 10 কিলোমিটার তো চলে এলাম আমাদের হোটেল থেকে বেরিয়ে। আর আমাদের বালাসোর শহরটাকে ক্রস করেই যেতে হবে। পুরো একদম টাউনের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা বালাসোরের একদম মেন রোডের কাছে চলে এসেছি। এটা হয়তো বালাসোর টাউনের ভেতরে যে মেন রোডটা, সেটাই হচ্ছে এটা। চলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে, বেরিয়ানো যাক। এমনি বাইরে থেকে কর। তাহলে ভাইয়ের গাড়িতে হয়েছিল লিকটা সারানো হলো, 60 টাকা খরচা পড়লো। লিক সারিয়ে এবার আবার বেরাই।
গাড়ি রাখবো কোথায়? ওদিক দিয়ে? ওকে 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 ওকে, চলো চলো চলো। আমরা বাইকটা পার্কিংয়ে রেখে সোজা ঢুকলাম জগন্নাথ টেম্পলে। এটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। ইমামি এই কারণ 2019 সালে ইমামি গ্রুপ এই মন্দিরটাকে তৈরি করেছে। আর এটা পুরোপুরি রেপ্লিকা আমাদের পুরীর জগন্নাথ টেম্পলের, শুধু একটু ছোটো। পুরীর মন্দিরে যাওয়ার আগে যেরকম পা ধুতে হতো, এরকম এখানেও পা ধুতে হবে। এখানে মেনলি আসার সময় হচ্ছে সন্ধ্যের পর, কারণ এই মন্দিরটা পুরোটা আলোতে খুব সুন্দরভাবে আলোকিত। আমাদের সুযোগ হয়নি, তাই সকালবেলা এসেছি। এটা ভালো লাগে, মানে মনে হচ্ছে পুরো পুরীর মন্দিরেই আছে। এখানে মেন মন্দিরে তো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এই 3 ভগবানের মূর্তি রয়েছে। এছাড়াও মন্দিরের দু সাইডে 4টে আরও টেম্পল রয়েছে, যেখানে হনুমানজি, এখানে বিমলা দেবী টেম্পল, এছাড়া আরও 2টো মন্দির রয়েছে। আমরা ভাবছিলাম যে এই ভগবানের দর্শন করে বাইরে গিয়ে কিছু খাও, কিন্তু ভগবানের প্রসাদ ছেড়ে বাইরে গিয়ে অন্য কিছু খাওয়ার ইচ্ছাটাই মরে গেল, কারণ এখানে প্রসাদ পাচ্ছি তাই। ধন্যবাদ। খিচুড়ি খাওয়া হয়ে গেছে, জুতো নেওয়া হয়ে গেছে, নিয়ে এবার হাঁটতে হাঁটতে বাইরের দিকে যাচ্ছি। এই এত জ্যাকেট ফ্যাকেট পরে ভেবে পাচ্ছি না যে কিভাবে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে উঠবো। মন্দির থেকে বেরোলাম, বেরিয়ে এই দাদুর কাছে একটুখানি ডাব খাওয়ার জন্য দাঁড়ালাম, কিন্তু ডাবটা সত্যিই খুব বাজে ছিল, মানে পুরো টক হয়ে গেছিলো জলটা। তারপরেও 35 টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিল। ওই জন্য আর 3টে কিনে নিই, একটা কিনেই প্রথমে টেস্ট করার জন্য নিয়েছিলাম। যাই হোক, তারপরে রওনা দিলাম। সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। আর এখন বেরিয়েছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। ইমামি টেম্পল থেকে পঞ্চলিঙ্গেশ্বর অলমোস্ট 26 কিলোমিটার রাস্তা, যেতে দেখাচ্ছে 1 ঘন্টার কাছাকাছি লাগবে। দেখি কতক্ষণে পৌঁছাই। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে সামনে পাহাড়ের দৃশ্য চোখে পড়েছে, খুব সুন্দর লাগছে। মানে পাহাড়, ও বড় বড় পাহাড়, এখানে ভালোই বড়। ওইদিকে একটা দেখা যাচ্ছে, আর ওইদিকে শেষ প্রায়, আর এইখানটাতে আছে। বেলা বাড়ার সাথে সাথে আমাদের সময়টাও কমে যাচ্ছে, কারণ আমাদের আজকে অনেকগুলো জায়গায় ঘুরতে হবে। এইবার আমাদের পাহাড়ে চড়া মোটামুটি শুরু হয়ে যাবে, কারণ পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলটা অলরেডি নীলগিরি পর্বতের ওপরে।
একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা দেখে আবার আমাদের দেবকুণ্ডের জন্য বেরোতে হবে। দেবকুণ্ড আবার ওখান থেকে 25-30 কিলোমিটার প্রায়। এই রাস্তাটা কিন্তু হেভি সুন্দর। বেসিক্যালি আমরা যখন পঞ্চলিঙ্গেশ্বর মানে মানুষে যায় বা আমরা যে ইউটিউবে দেখেছি, সেটা বালাসোর শহর থেকে বাদিক নিয়ে নেয়, তারপরে ওই সাইড দিয়ে বেরোয়। আর আমরা যেহেতু এই ইমামি টেম্পলটা এসেছিলাম দেখতে, সেইখান থেকে এই রাস্তাটা পুরো পাহাড়ের পাদদেশ থেকে আর কি যাচ্ছে। শহরের মধ্যে একটা কত সুন্দর জগন্নাথ দেবের মন্দির, বাহ। আমরা জাস্ট রাইট টার্নটা নিলাম, এবার মন্দিরটা অনেকটাই কাছাকাছি চলে এসছে, আর 7 কিলোমিটারের মতন দেখাচ্ছে। কিন্তু তার আগে এরকম একটা টাউনশিপ এরিয়া, জায়গাটার নাম হচ্ছে নীলগিরি। যেতে এখান থেকে বেশিক্ষণ লাগবে না, এইখান থেকে নিতে হবে বাঁ দিকে। রাস্তা খারাপ মনে হচ্ছে তো, এটা মনে হচ্ছে আমাদের বাড়ির পাড়ার গলিতে ঢুকে গেলাম। এখানকার স্টেট বাস মনে হচ্ছে এটা, স্টেট লোকাল স্টেট বাস। এই দিকটা রাস্তাটা কিন্তু খুবই খারাপ, ভালো না। গুগল দিদিমা বললেন 400 মিটার এগিয়ে ডান দিকে ঘুরুন, তার মানে এখান থেকে ঘুরতে হবে। আর এখনও পর্যন্ত গাড়ি চালিয়েছি অলমোস্ট 22 কিলোমিটার। এই যে পঞ্চলিঙ্গেশ্বর, এই গেট থেকে ঢুকলাম, এইবার পাহাড়ের দিকে যাচ্ছি। এখানে থাকার জায়গা ফায়গাও আছে, কিছু হোমস্টে বা হোটেল টাইপের কিছু করা রয়েছে। আগে একটা দেখলাম, এখানে একটা রয়েছে লক্ষ্মী নিবাস, এই যে ডান দিকেই, এখানে থেকেও ঘোরা যায়। বাহ, লজটা খুব সুন্দর, খুব সুন্দর। মানে এইখান থেকে পাহাড়ের ভিউটা তো অসাধারণ। বাহ, ও অতি সুন্দর, অতীব সুন্দর। আচ্ছা, এখানেই গাড়ি রাখতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর টেম্পলে পৌঁছানোর আগে তার বিষয়ে কিছু ডিটেলস আমি বলে দিই। এটা হচ্ছে বালাসোরের নীলগিরিতে অবস্থিত পাহাড়ের উপরে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল। এটা প্রায় 200 থেকে 250টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় এবং এর উচ্চতা হচ্ছে প্রায় 3000 ফিট সি লেভেল থেকে। গরমকালে খুবই কষ্ট হয়, এটা যদি বর্ষাকালের পর অথবা শীতকালে আসা তাহলে একদম পারফেক্ট টাইম। কিন্তু আমরা তো পাগলামি করতে এসেছি একদম ভরা গরমে। আর কি বললি, ঝর্ণাতে একদম জল নেই। মন্দিরে সিঁড়ি চড়ার আগে এরকম আশেপাশে অনেকগুলো দোকানপাট রয়েছে, যেগুলোতে পুজোর ডালাও কিনতে পাওয়া যায়। কিন্তু আমরা পুজো দেবো বলে মনে হচ্ছে না, গিয়ে ভগবানের জাস্ট আশীর্বাদটা নিয়ে চলে আসবে। ছোটো ছোটো ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, নিজেদের সাজা গোজার জিনিসও রয়েছে। এই যে পেছনে সিঁড়িটা শুরু হলো, মেন গেটটা এটা। এরপরে মন্দিরের দিকে চড়াইটা শুরু হবে। জুতো রাখার জন্য 5 টাকা করে নিল আমাদের থেকে, টোটাল 15 টাকা। দুজন মিলে আমাকে ক্যাশিয়ার বানিয়েছে। মানে আমাকে ক্যাশিয়ার কেন করেছো? আমরা ড্রাইভার। ও, তোমার ড্রাইভার, তাই আমি ক্যাশিয়ার। ও ক্যাশিয়ার। এবার সিঁড়িটা চড়া শুরু হলো। এখন 200-250 সিঁড়ি আছে। এটা আমি যেরকম ধরনের পাহাড় চড়ি, যে পাহাড় একদম পাথর কেটে উঠতে হবে, সেরকম ধরনের নয়। এই জায়গাটা খুব খারাপ, একদম সোজা উঠতে হচ্ছে। সানগ্লাস পরো। এই এখানে একটা জায়গা আছে যেখানে জুতো রাখতে হয়। জুতোর টিকিটটা তো বাইরে নিচে কেটে এসেছি, এবং জুতো রাখার পর এইখান থেকে হেঁটে যেতে হবে মন্দিরের দিকে। খুব চেঞ্জ হয়ে গেছে জায়গা, মানে ইউটিউবে ভিডিওতে বা ছবিতে যা দেখেছি তার মতন কিছুই নেই এখানে। কত বছর আগে যেন এসেছিলিস বোন? আমি 19 সালে এসেছি। এখানে হচ্ছে প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়ার জায়গা। এখানে ছোটো ছোটো মন্দিরে এখানে অনেকগুলোই রয়েছে। এখন যে পরিস্থিতিটা হচ্ছে, এই যে নিচে সিঁড়ি করা আছে, এই সিঁড়িতে যেতে হবে, গিয়ে ওই নিচে লাইন দিতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সবচেয়ে বিশেষ বিষয় হলো এখানে 5টি শিবলিঙ্গ সবসময় পাহাড়ি ঝর্ণার জলের নিচে থাকে। তাই সাধারণ মন্দিরের মতন এখানে শিবলিঙ্গ দেখা যায় না। জলের মধ্যে হাত ঢুকিয়ে একে একে 5টি শিবলিঙ্গ স্পর্শ করতে হয়। এই যে এইখানটাতে ঝর্ণাটা আছে, মানে বাবার দর্শন হাত দিয়ে স্পর্শ করে বাবাকে প্রণাম করতে গেলে এই জায়গাটা যেতে হয়, আর এই জন্য লাইন এখানে দেওয়া রয়েছে। অনেকের বিশ্বাস বনবাসের সময় মা সীতা এখানে 5টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। আবার অন্য একটি কাহিনী অনুযায়ী শিবভক্ত রাজা বানাসুর এই জায়গায় শিবের আরাধনা করতেন। যদিও এই গল্পগুলোর ঐতিহাসিক প্রমাণ স্পষ্ট নয়, তবু এগুলো আজও স্থানীয় মানুষের বিশ্বাসের অংশ। ধর্মীয় দিক ছাড়াও প্রকৃতিপ্রেমীদের কাছে এই জায়গাটা খুবই আকর্ষণীয়।
বিশেষ করে বর্ষাকালে পাহাড়, ঝর্ণা আর চারপাশের সবুজ পরিবেশ একেবারে অন্যরকম সুন্দর হয়ে ওঠে। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর, সবাই পুজো দিচ্ছে, এখানে ভগবানের দর্শন হচ্ছে। কিন্তু তার থেকেও সুন্দর হচ্ছে এগুলো, এই যে কত জলের বোতল, কত চিপসের প্যাকেট, খৈনির প্যাকেট, বস্তা। শুধু এই জায়গাটা নয়, এই যে পুরো ভর্তি সব প্লাস্টিক বোতল, এই যে নোংরা করে রেখেছে সব। খুব সুন্দর লাগছে এগুলো দেখতে। আমাদের দেশের দর্শনীয় স্থানগুলো তো বাদ দিয়ে এরকম মন্দির প্রাঙ্গণগুলোকেও নোংরা করে রেখেছে এগুলো, তাই না? পাহাড়ের উঁচুতে এসে প্লাস্টিক মানে এখানে ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে কিন্তু ফেলতে পারে না, এই নদীতেই ফেলবে। আবার যখন বর্ষাকাল হবে, বর্ষাকালে এই ঝর্ণাটা আরও জল বাড়বে, এগুলো সব ধুয়ে মুছে নিচে নিয়ে যাবে। যে একটা জলাশয় আছে যেখানে মানুষ হয়তো স্নান করে, বা সেই জল হয়তো গবাদি পশুদের খাওয়ায়, সেই সব নোংরাগুলো ওর মধ্যে গিয়ে পড়বে। প্লাস্টিক, জলের বোতল, সিগারেটের প্যাকেট, চায়ের ভাত সব ভর্তি। কী করে যে এগুলো সম্ভব কে জানে। আর এখানে এত বড় একটা মন্দির, নিশ্চয়ই এর কমিউনিটি আছে, কমিউনিটিটা কী দেখছে যায় না। ভালো লাগলো না এই জিনিসটা দেখে। হ্যাঁ মন্দিরটাকে পেছনে ফেলে এবার এই রাস্তাটা ধরে উপরের দিকে যাচ্ছি। উপরে একটা ছোট জলাশয় আছে এবং একটা মন্দিরও আছে, একেবারে সেটাও দেখে আসি। আমি এই জায়গাটা ইউটিউবে দেখেছি, কিন্তু এখানে যে ওঠা শুরুটা করলাম সেইখানে দেখলাম যে নো এন্ট্রি বোর্ড লাগানো। তো একটা ইয়াং কাপল যাচ্ছিল, আমি জিজ্ঞেস করলাম যে যাওয়া যাবে কিনা, বললো যাওয়া যাবে আরামে। এটা কিন্তু ট্রেকিং অ্যাকচুয়ালি। এইবার হচ্ছে এই প্যান্ট পরে হেঁটে ওঠাটা একটা চ্যালেঞ্জিং আমার কাছে। রাস্তাটা খুব সুন্দর। জল আছে ওই দিকটাতে ময়ূর ডাকছে, ওই দিকটা কি পাথরটার উপরে ভর। Wow. Wow. ওই যে মন্দির, চলে এসেছি। আমি আর হাঁটতে পারছি না, আমার এই রাইডিং কাম ট্রেকিং প্যান্টটা পরে আমার অবস্থা এখন কাহিল। এই এখানে একটা ছোট্ট পুকুরও আছে। আচ্ছা, এই স্টোরিটা আমি এক্ষুনি বলছি, তার আগে এখানে একটা মন্দির আছে, দেখিয়ে দিই। জয় মা। পার্বতী কুণ্ড, হ্যাঁ হ্যাঁ, এখানে সারা বছর জল থাকে। আর এই জলটাই ওই ঝর্ণায় যায়। ওই যে নিচে যে পঞ্চলিঙ্গেশ্বর বাবা রয়েছেন, এই জলটা সারা বছরই ওনার কাছে যায়। এখান থেকে ওখানে যায় আর ওখান থেকে নিচের দিকে যায়। এখানে জল শুকায় না? না, এখানে কোনোদিন জল শুকায় না। তার মানে পাহাড়ে যত জল এখানে সব ভেতর দিক দিয়ে ওইখানে জমা। এই যে বড় পুকুরটা আছে, এটাতে কি মানুষজন স্নান টান করে? হ্যাঁ, স্নান করে। আর এই জলটাই এই নালা দিয়ে, এখানে ছোট্ট নালা আছে, এই নালা দিয়ে এই পুকুরে জমা হয়। সারা বছর এই জমা জল ওই নিচে পঞ্চলিঙ্গেশ্বর যে বাবা রয়েছেন সেই শিবলিঙ্গের উপরে সারা বছর সেই জল চলতে থাকে। এই পুকুরের এই যেখানে পার্বতীকুণ্ড থেকে জলটা এসে মিশছে, সেখানে কত মাছ, এই যে দেখে কত ভালো লাগছে, জলটা ঠান্ডা, ওই জন্য আমরা চলে এসেছি। তাই না? ওকে, এই যে পার্কিংয়ে গাড়ি রেখেছিলাম, সেখান থেকে গাড়ি নিলাম। সময় হয়েছে 1:45। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার পর এখন যাব হচ্ছে দেবকুণ্ড। এখান থেকে 60 কিলোমিটার রাস্তা। গরম এর বলার বিষয় নয়, হিউজ টেম্পারেচার, হিউজ। আমার গাড়িতে এখন পাক্কা 50 কিলোমিটার হয়ে আছে, মানে আজকে সকাল থেকে বেরিয়ে 50 কিলোমিটার রাইড হয়েছে। জ্যাকেটের চেন খোলা আর হেলমেটের, বাপরে বাপরে, হেলমেটের ভাইজার। সবারই একই পরিস্থিতি, কিন্তু সত্যি এরা দুজনও দুর্দান্ত, আমার সাথে এক্সট্রিম রাইড করতে পেরেছে। এই যে সেই গেট যেখান থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এইবার
আবার সেই একই রাস্তাতেই ফেরত যাব কিছুটা। যাওয়ার সময় এই রাস্তা দিয়ে গেছিলাম, কিন্তু আসার সময় ওফ কি ভিউ মাইরে, কি ভিউ! দিনের আলোতে আরও ঝলমলে করছে। এইখানটা থেকে ওই সোজাটা দিয়ে এসেছিলাম, এখন এইখান থেকে বাঁদিকে ঢুকতে হলো আমাদের। এইখানে রাস্তাটা ভালো, আগের রাস্তাটা খুবই খারাপ ছিল। রাস্তা এই সামনেটা পুরোটা ফাঁকা। চেষ্টা করছি যে সেই জায়গাগুলো ফাঁকা প্যাচ পাবো সেগুলোতে একটু টেনে বেরোনো। আমরা মাত্র 20 কিলোমিটার এসে এক জায়গায় দাঁড়িয়েছি। বিশাল ঘুম পাচ্ছে আমার, সারা রাত এমনিতেই ঘুম হয়নি। ভোর 4:30 উঠেছি, তারপরে এই রাইডটা হচ্ছে, রাস্তাও পুরো স্মুথ, তো এত ঘুম পাচ্ছে। এখন একটা জলের বোতল কিনলাম, সবাই জল টল খেলাম। জলের এইটুখানি জলের মধ্যে 2টো কফির পাতা মিলিয়ে দিলাম, ক্যাফেনটা অ্যাক্টিভেট হলো। এটা এখন খাবো। খেতে কিন্তু হেভি করা লাগবে, বাট ঘুমটা চলে যাবে। সাথে আবার আমার বোনটা পান কিনে দিয়েছে, বলছে পান খাও, ঘুম হবে না। এটা উড়িষ্যার ফেমাস পান নাকি। এইরকম সাইজের পান, এর মধ্যে সুপুরি, মৌরি আর কি ধনে এইসব রয়েছে, তাই না? এইটা 3টে 10 টাকা নিয়েছে। দেরি হয়ে গেছে, রওনা দিই। এই যে কফিটা খেয়েছি, এটা ঘুমটা কাটানোর জন্য। ওর যে এফেক্টটা, এটা হতে হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। সেইটুকুনি টাইম একটু নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হয়। আর এই পানটা চেবাচ্ছি, পানটা কিন্তু সত্যিই খেতে ভালো ছিল। 10 টাকায় যে 3টে পান দিয়েছে, দারুণ। এটাতে নেশা করার মতন কিচ্ছু ছিল না, না জর্দা না কিছু, জাস্ট স্রেফ একটা মিষ্টি পান, মিষ্টি পাতার ওপরে। এখানকার যে পানের পাতাগুলো হয় সেগুলো কিন্তু খুব ভালো। হঠাৎ করে মনে হচ্ছে যেন পাহাড়ের অনেকটা উপরে চলে এলাম, কারণ এই নিচের নদীটা অনেকটাই নিচে। সময় হয়েছে এখন 1:33, আর এসেছি মাত্র 30 কিলোমিটার। রোদ্দুর একদম সোজাসুজি মাথার উপরে, একদম সোজাসুজি মাথা। বাপরে বাপ! এখন আমার মিটারে 111.1 কিলোমিটার টোটাল চালিয়েছি আজকে। দেবকুণ্ডের কাছাকাছি পৌঁছে গেছি, আর 4-5 কিলোমিটার বাকি। আর এখন সময় হচ্ছে 2:15, সেই 2:30টাই বেজে গেল অলমোস্ট পৌঁছতে। কোন দিকে যাবো? আচ্ছা, দেবকুণ্ড ওই যে 6 কিলোমিটার বাকি, এই যে 6। পুরো একদম কোর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। দেবকুণ্ড, আচ্ছা পৌঁছে গেছি। ডান দিকে। কত টাকা দুটো? 5 করে 100 টাকা লাগবে। 3 জন 2টো বাইক। যা কপাল ভালো, এসে ঢোকার সুযোগটা পেলাম। সো এটা হলো দেবকুণ্ডের এন্ট্রি গেট। এই যে টিকিট কাউন্টার এই সামনে রয়েছে, আমরা ওই দিক থেকে এসে ভেবেছিলাম বাইক পার্কিং করে এই গাড়ি করে যেতে হবে, কিন্তু তা নয়। এই গাড়ি করে যাওয়া যায় যদি কেউ বাসে বা অন্য রকম ট্রান্সপোর্ট মোডে আসে, তাহলে নিজের বাইক নিয়ে আসলে এখান থেকে টিকিট কেটে এখান থেকে এন্ট্রি করা যায়। এই হচ্ছে গেট দেবকুণ্ডের। ফাইনালি আমরা এন্ট্রি করছি দেবকুণ্ডে শিমলিপালে। না কিচ্ছু খাবার নেই, এসে খেতে হবে আমাদের। ফাইনালি আমরা ঢুকে পড়লাম শিমলিপাল ফরেস্টের মধ্যে। ওয়াও, আমার না খুব এক্সাইটেড লাগছে, কারণ এরকম ফরেস্টে কোনো সময় বাইক চালানোর সুযোগ পাইনি। এখান দিয়ে টোটাল ডিস্টেন্সটা 5 কিলোমিটার যেরকমটা শুনলাম, আর ম্যাপেও তাই বলছে। তাও কনফার্ম করে নিই আমি আর কি, যাতে বেশিটা না যেতে হয় বা ভুলভাল না যায়।
গাড়িটা হাফ রাস্তা আসার পর এখানে এসে পার্ক করতে হলো। পার্কিংয়ের পর ব্যাগে জ্যাকেটটা খুলে বেঁধে দিয়েছি, টাওয়াল টাওয়াল নিয়ে নিয়েছি, ব্যাগপত্র রেখে হেঁটে হেঁটে এখন যেতে হবে, কারণ এখান থেকে আবার ব্যাটারি গাড়ি নিলে আরও বেশি পয়সা দিতে হবে। এখানকার মাটিগুলো পুরো লাল মাটি, মুখ চোখ আমার রাইডিং প্যান্ট ট্যান্ট সব লাল হয়ে গেছে। ফাইনালি আমি চলে এসেছি দেবকুণ্ড ওয়াটারফলসের একদম সামনে। এই যে ফেমাস ব্রিজটার উপরে দাঁড়িয়েছে, যেখান থেকে সেই মন্দিরটা দেখা যায়, মায়ের মন্দিরটা একদম উপরে। আর এইখান থেকে একটুখানি রাস্তা, এই পেছনটা আরেকটু হেঁটে যেতে হবে। প্রায় পৌঁছেই গেছি, অনেকটা রাস্তা হেঁটে এসেছি। আর এই রাইডিং প্যান্টটা পরে হাঁটাটা খুব চাপ। ইচ্ছা আছে এবার এখানে একটু স্নান করার, আর আমার মনে হচ্ছে না আর কোনো জায়গায় আমরা যেতে পারবো, এটাই হয়তো আমাদের শেষ পথ। লিটারালি দৌড়াচ্ছি আর সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়িটার হাইট কিন্তু অনেক, এটা লম্বা খাড়াই সিঁড়ি, নর্মাল সিঁড়ি নয়, কারণ ওপরের মন্দিরটা বন্ধ হয়ে গেছে। আর নিচে যে সিকিউরিটি ছিল সে বললো আর যাওয়া যাবে না। আমরা বললাম যে অনেক দূর থেকে এসেছি কলকাতা থেকে, প্লিজ একটু 10 মিনিট লাগবে, দেখে আসি। না করছে না, সবাই মিলে বললাম। তারপর আমি এটাও বললাম, প্রায় 3-3.5 কেজির একটা ওজনের প্যান্ট আমি পরে আছি, সেটা নিয়ে আমাকে উঠতে হবে, সেটা নিয়ে দেখে আসবো, এত দূর দৌড়াচ্ছি। তারপরে বললাম ঠিক আছে যাও। এই যে সিঁড়ির অবস্থা দেখে মনে হবে কোনো ঢালুই নেই, কিন্তু এই যে খাড়াই, দেখতে এখন হবে, কষ্টও করতে হবে। হ্যাঁ, জিভ বেরিয়ে গেল। সময় এখন 3:30, জানি না কোথা দিয়ে টাইমটা বেরিয়ে যাচ্ছে। এই পাগল, তোর ওটা শর্টকাট মনে হলো? এই পাশের এত ভালো রাস্তাটা থাকতে অনেকে এখান থেকে এসেছে অ্যাডভেঞ্চার করবে। এই যে এখানে লেখা আছে জুতো এখানে খুলে তারপরে এগিয়ে যেতে, তারপরে লেখা আছে এই জায়গাটা, এটা দেখানোর জন্য শুধু একটু নিচে আসছি। এই যে নো ফটোগ্রাফি, এইখানে বলেছে এখন নো ফটোগ্রাফি, বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে। এটা হচ্ছে মায়ের মন্দির, এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে নামতে হয়। এখানে গণেশ ঠাকুরের মন্দির আছে, ওখানে হনুমানজির মন্দির আছে, আর এখানে মায়ের মন্দির আছে। ওই জায়গাটা থেকে দেখা যায় যে জলটা নিচে পড়ছে, দেবকুণ্ডের জলটা। আমরা নিচে দিয়ে ঘুরে আসবো। জুতো খুলে নিলাম, যাই এবার ঘুরে আসি। শেষমেশ মায়ের দর্শন করলাম। পণ্ডিতজি প্রায় বন্ধ করে দিচ্ছিলো, বললো তাড়াতাড়ি এসো, দর্শন করো, বন্ধ করবো। হ্যাঁ, যদিও দক্ষিণা দিতে হয়েছে, কিন্তু ঠিক আছে, এত দূরে এসছে, একটুখানি কম্প্রোমাইজ করার দরকার ছিল না। আজকে এখন বাজে 4:45। এখানে যে স্নান করার প্ল্যানটা ছিল সেটাও হবে কিনা বুঝতে পারছি না, কারণ 5টার মধ্যে মেন গেট থেকে বেরিয়ে যেতে হয়।
আসরটা কেমন লাগলো? অ্যাকচুয়ালি আমরা যখন মায়ের দর্শন করে নিচের দিকে আসছিলাম তখন একটা জায়গায় 10 মিনিটের জন্য দাঁড়িয়ে গেছিলাম, বকাবকি করছিল, তাও পারমিশন নিয়ে দাঁড়িয়ে গেছিলাম। স্নানটা করে নিলাম, আমি আর ভাই স্নান করে নিলাম, বোন তো নামতে পারিনি। স্নান করে ওখান থেকে হেঁটে হেঁটে এসে গাড়িতে ব্যাগপত্র আবার গোছালাম, ভেজা জামাকাপড়গুলো আলাদা প্যাকেট করলাম, করে ওখান থেকে কোনো রকমে বেরোলাম, কারণ টাইম হয়ে গেছে 5টার মধ্যে পুরো এরিয়া খালি করে দিতে হয়, নিয়ম আছে। এখন যেখানে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টার থেকে 3 থেকে 4 কিলোমিটার অনলি, কারণ এই জায়গাটা খুব ফাঁকা আর সানসেটটা দেখতে ভালো লাগছিল। এখান থেকে আজ আমি আমার বাড়ি যাব না, ভাইয়ের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, টাউনের নাম হচ্ছে সবং। আজকে রাত্রে ওখানে গিয়ে থাকবো, কালকে আর্লি মর্নিং বেরিয়ে যাবো কলকাতার উদ্দেশ্যে, কারণ কালকে দুপুরবেলা আমার ডিউটি আছে, আবার জয়েন করতে হবে। আর এখান থেকে ওর বাড়ি হচ্ছে অলমোস্ট 170 কিলোমিটার, যেটা যেতে 4 ঘন্টার মতন সময় দেখাচ্ছে। আমার মেমোরি কার্ডে খুব বেশি জায়গা নেই, জানি না কতটা আমি রেকর্ড করতে পারবো। এখানে দাঁড়িয়ে খুব সুন্দর একটা সানসেট আমরা দেখলাম, ভালো লাগছে দেখতে। আর এই সানসেটটা কিন্তু আর কিছুক্ষণ পরেই ওই পাহাড়ের পেছনে চলে যাবে। টাটা। জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিয়ে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। এই একটা মেন রোডে উঠলাম, আর ওটার নাম আমার জানা নেই, কারণ সত্যি কথা বলতে সকালবেলা 7টার সময় রুম থেকে বেরিয়েছি, আর বিভিন্ন ডিভাইস ইউজ করে সব কটা চার্জ নষ্ট করেছি, সব কটা চার্জ শেষ করেছি আর কি। এবং তার মধ্যে মধ্যে যখন যখন যে জিনিসের চার্জ কমেছে সেই জিনিসের চার্জ করেছি পাওয়ার ব্যাঙ্ক থেকে। কিছু জায়গায় আবার কিছু মেজার হলে বা আবার কোনো একটা ইম্পর্টেন্স জায়গা আসলে তখন আবার ইনফর্ম করবো। টেস্টি টেস্টি তো টেস্ট আমার তো সবগুলোই খেতে ইচ্ছে করছে ওখানে। ওই যে ওই পারে যে দোকানটা আছে ওখানে অলরেডি 2 জন গেছে, ওখান থেকে অনেক ভাজাভুজি খেলাম। এই একটা মোড়, এখান থেকে আমাদের বাদিক নিতে হবে, নিয়ে সোজা যাবো। অনেক ভালো লাগলো, বড়া ছিল, সিঙ্গারা ছিল, ফুলুরি ছিল, ডাল বড়া ছিল, বিভিন্ন ধরনের। এত ভিড় যে ক্যামেরা অন করতে পারিনি। যত রকম তেলে ভাজা আছে সব রকম খেলাম। এখানটা এবার বসেছি, ঘেমে একদম মুখ চোখ অবস্থা খারাপ, বাজারটা একটু অন্ধকার অন্ধকার। এবার এখান থেকে বেরিয়ে রওনা দেবো। এই যে বাজার, তোর কেমন লাগলো রে ওগুলো খেয়ে? ভালো লাগে, সিঙ্গারাটা বেশি ভালো লেগেছে, আর ওই বড়াটা মেদু বড়ার মতো খেতে। হ্যাঁ, বড়াটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ওই যে সেই ডালের মতন কি ছিল ভেতরে, টক না কি সবজি দেওয়া, ওটা তো একদম বাজে। জল আছে কিছু? খেয়েছি পুরো পেট ভর্তি হয়ে গেছে। ওই চিপসের প্যাকেটটা নিলি? না, কি চিপস 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 ঠিক খাওয়া আছে, খুব ভালো, খারাপ। যাই রওনা দিই। অলমোস্ট 45 কিলোমিটার রাইড করে একটা হাইওয়েতে এলাম। আজকের দিনে টোটাল 180 কিলোমিটার গাড়ি চালিয়েছি, আর বাড়ি থেকে বেরোনোর পর গত 2 দিনে গাড়ি চালিয়েছি হচ্ছে 529.5। সময় হয়েছে এখন রাত্রির 11:15, আর আমরা পৌঁছে গেছি এই ভাইটার বাড়িতে। আমার ক্যামেরার মেমোরি, ব্যাটারি যেরকম যা বলেছিলাম সব পুরো শেষ। এইখানে সব চার্জে বসেছি, সব খুলে পুরো বিছানাটা মানে সাজিয়ে দিয়েছি আর কি। খাওয়া দাওয়া করে এলাম, রান্না করেছিল, বাড়িতে বলে রেখেছিল যে আমরা আসবো, তাই খাওয়া দাওয়া করে ওপরে এলাম। সবাই মোটামুটি এখন একটু শুতে গেছে। সারাদিন অনেক গাড়ি চালিয়েছি, অলমোস্ট 330 কিলোমিটারের মতন আজকে সারাদিন রাইড ছিল, মানে সকাল শুরু থেকে এর বাড়ি ঢোকা পর্যন্ত। কাল সকালে আমি এখান থেকে আমি নিজের বাড়ির থেকে যাব, এখান থেকে 170 কিলোমিটারের মতন। কি আর বলবো, ভিডিওটা একটুখানি কাটছেড়া হলো। মোটো ব্লগিংয়ে আমি এখনো পর্যন্ত অ্যামেচার, সময় লাগবে আমাকে শিখতে। তা যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। জানি ভালো হয়নি, কিন্তু তাও একটা লাইক করে দিলে আমার ভালো লাগবে। দেখা হবে আমার পরের ভিডিওতে।